ওকে, সো আমরা টাইম ওয়েস্ট করব না, আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। যে টাইটেল তোমাদের পড়াচ্ছিলাম, সাম কনফিউজিং ওয়ার্ড। আসলে ইংলিশে এমন কিছু শব্দ আছে যা তোমাকে কনফিউজড করে। হ্যাঁ, এমন কিছু শব্দ আছে যা আমাদেরকে কনফিউজ করে আসলে। আহ আমরা হয়তো ভাবছি একটা, বাট অন্যটা উত্তর। এমন কোন কোন শব্দ আছে? So, আমি যেমনটা বলছিলাম, সম্ভবত অসংখ্য শব্দকে আমরা সামারাইজ করে তোমাদের জন্য আসলে অনলি 17টা রুলস আমি আইডেন্টিফাই করেছি। আমি কি স্ক্রিন শেয়ার করেছি? তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। তাহলে আমি প্রশ্ন রেখেছিলাম তোমাদের। আমি রুলস নাম্বার 9 পর্যন্ত গত ক্লাস আই হ্যাভ কমপ্লিট। আজকে যেটি নিয়ে আলোচনা হবে রুলস নাম্বার 10। হ্যাঁ, ডিফারেন্ট ভার্সেস ডিফারেন্স। তো এখানে যেটা লেখা আছে, একটা হলো অ্যাডজেক্টিভ ডিফারেন্ট মানে পার্থক্য, আর ডিফারেন্স মানেও পার্থক্য। তাহলে একটা অ্যাডজেক্টিভ হয়েছে আর একটা হয়েছে বলো নাউন। মাই কোশ্চেন, একটি ইংলিশ সেন্টেন্সে নাউন কখন বসে এবং কখন অ্যাডজেক্টিভ বসে, এটি আমি তোমাদের কাছে প্রশ্ন রাখলাম। সো স্টুডেন্ট হিসেবে ইংলিশ যদি সত্যিই পারতে হয়, তাহলে অবশ্যই তোমাকে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ইংলিশ সেন্টেন্স একটা নিজস্ব জায়গা আছে। কে বলতে পারবে একটা ইংলিশ সেন্টেন্সে নাউনের জায়গা আসলে কোনটা, সে কোথায় বসে? স্যার Anyone? সাবজেক্টের আগে অবজেক্ট হিসেবে বসতে পারে, আর হচ্ছে স্যার প্রিপজিশনের পরে। সামিউল বলছে নাউন একটি ইংলিশ সেন্টেন্সে 3 জায়গায় বসে, মূলত 3 জায়গায়। মূল ভার্বের আগে সাবজেক্টের স্থানে বসতে পারে, মূল ভার্বের পরে অবজেক্টের স্থানে বসতে পারে, আর প্রিপজিশনের পরে নাউন বসতে পারে। হ্যাঁ, কোনো পার্থক্য নেই। দেয়ার হ্যাভ নো ড্যাশ, দেয়ার হ্যাভ নো ড্যাশ, there have no dash between what you and I have said. Between what you and I have said, মানে আমি এবং তুমি যা বলেছি তার মধ্যে কোনো পার্থক্য নেই। একটা সেন্টেন্স দেখো সবাই, there have no dash between what you and I have said. মাই কোশ্চেন, তুমি এবং আমি যা বলেছি তার মধ্যে কোনো পার্থক্য নেই। এখন ডিফারেন্ট অর্থ পার্থক্য, ডিফারেন্স অর্থ পার্থক্য। তোমাদেরকে বলতে হবে দেয়ার হ্যাভ নো ডিফারেন্ট নাকি দেয়ার হ্যাভ নো ডিফারেন্স। দ্যাটস মাই কোশ্চেন। ডিফারেন্স। ইট ইজ, it is really dash, আমি আর কিছু লিখলাম না। ইট ইজ রিয়েলি ডিফারেন্ট আর ডিফারেন্স, এটা সত্যিই পার্থক্য। তো আসলে পার্থক্য ডিফারেন্ট হবে নাকি ডিফারেন্স হবে, দ্যাটস মাই কোশ্চেন। তো সামিয়া বলছিল প্রথমটা ডিফারেন্সের কথা বলছে। শারমিন সুলতানা, মোহাম্মদ রিয়াজ খুলনা, বাকিরা সবাইকে একমত পোষণ করছে। সো ফার অ্যাজ আই নো সাউন্ড কোয়ালিটি ইজ অলমোস্ট ওকে, নো প্রবলেম এট অল, এবং এভরিথিং ইজ ওকে। সো নাও লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। তাহলে এখানে একটি শব্দ তোমরা দেখছো, বলো ডিফারেন্ট নাকি ডিফারেন্স? রুবিনা খাতুন এবং বৃথি মাগুরা। ডিফারেন্স প্রথমটা, পরেরটা স্যার ডিফারেন্ট। ডিফারেন্ট কথা সত্য বলেছে সে, কারণটা একটু জেনে নিই সবাই। একটু পরে আমরা যে রুলসটা শিখবো সেখানে নো এবং নট, নো ভার্সেস নট, যেটা চাকরিতে পড়ে। তোমরা জানো নো নিজেই ইটসেলফ ইজ অ্যান অ্যাডজেক্টিভ। নো এর পরে নাউন বসে। ইংলিশ সেন্টেন্স আসলে নাউনের যে জায়গা, সেই জায়গাগুলো আসলে কোথায় কোথায়। একটা বলছিলাম মূল ভার্বের আগে সাবজেক্ট হিসেবে বসতে পারে, ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসতে পারে। নো ডিফারেন্স, কোনো পার্থক্য নেই তুমি এবং আমি যা বলেছি। ইট ইজ রিয়েলি ডিফারেন্ট। অ্যাডজেক্টিভ কখন বসে? অ্যাডজেক্টিভের ইংলিশ সেন্টেন্সে যদি তোমাদের কাছে প্রশ্ন করা হয় একটা জায়গা বলো যেটা শুধু অ্যাডজেক্টিভ বসবে আর কেউ বসবে না, তাহলে তোমাদের একটা জায়গার কথা বলতে হবে, সেটি হলো লিঙ্কিং ভার্বের পর। লিঙ্কিং ভার্ব, অ্যামিজার, ওয়াজ ওয়্যার, আরো লিঙ্কিং ভার্ব আছে তোমরা জানো, বাট আপাতত 5টা প্রধান বিভার্ব যেটি, এই ভার্বের পরে মনে রাখতে হবে অবশ্যই একটি অ্যাডজেক্টিভ থাকবে ইংলিশ সেন্টেন্স। খুব রেয়ার কেসে কমপ্লিমেন্ট হিসেবে সরাসরি নাউন বসে। বেসিক্যালি যেখানেই অ্যামিজার, ওয়াজ ওয়্যার আছে, এদের পরের শব্দটা অ্যাডজেক্টিভ। পরে যদি একটা শব্দ হয় অ্যাডজেক্টিভ,
দুইটা হলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ। সো স্বাভাবিকভাবেই লিঙ্কিং ভার্ব যেহেতু এসছে, এখানে একটা অ্যাডজেক্টিভ আসতে হবে। কাজে কিন্তু প্রশ্ন হলো, একটা শব্দ তো আছে, এটা তো রিয়েলি অ্যাডভার্ব, ইট ইজ ভেরি ডিফারেন্ট, ইট ইজ রিয়েলি ডিফারেন্ট। তাহলে লার্নিং এই টাইটেলটা আসলে তাদের জন্য বেস্ট যারা আসলে এটা ডিফারেন্ট আর এটা ডিফারেন্স। বুঝতে পারছো সামিউল? তাহলে কি শিখলাম হলো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, সেই সেন্সে এখানে ডিফারেন্ট অ্যাডজেক্টিভ এবং ডিফারেন্স নাউন। আমি এটি পড়াচ্ছিলাম, রুলস নাম্বার 10, ডিফারেন্ট ভার্সেস ডিফারেন্স। সব থেকে ইম্পর্টেন্ট রুলস যদি আজকের ক্লাসে আমরা যেটি নিয়ে কথা বলবো, সেটা হলো নো ভার্সেস নট। অনেক চাকরিতে এই টাইটেল থেকে প্রশ্ন আসে। আমি খুব দ্রুত টাইটেলটা শেষ করে দিতে চাচ্ছি ইংলিশটা, কারণ নতুন করে একটা টাইটেল শুরু করা নিয়ে ছিল আজকে। ওকে, সো নো এবং নট, if you look at the dictionary or if you search in Google, নো কোন পার্টস অফ স্পিচ, এখানে অনেকগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে। নো ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব, ক্যান বি ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, নো ইটসেলফ ইজ অ্যান নাউন হতে পারে, বাট মেনলি ইট ইজ ইউজড অ্যান অ্যাডজেক্টিভ। তুমি যদি বেশি জানো ইউ মে মিস্টেক, ভুল করে ফেলতে পারো। মাই সাজেশন, তোমরা নোটাকে শুধুমাত্র নোটাকে তোমরা অ্যাডজেক্টিভ হিসেবে জানবে, তাহলে পরীক্ষায় যে চাকরিতে যে প্রশ্নগুলো পড়েছে, অভিজ্ঞতা যেটি বলছে, ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। আর নটটাকে তোমরা অ্যাডভার্ব হিসেবে লিখে রাখো। তাহলে নো হলো অ্যাডজেক্টিভ আর নট হলো অ্যাডভার্ব। তাহলে প্রশ্ন হলো সেন্টেন্সে কখন নো বসবে আর কখন নট বসবে। রুলস নাম্বার 11, নো ভার্সেস নট। স্বাভাবিকভাবে একটি ইংলিশ সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোথায় বসবে? অ্যাডজেক্টিভ বলছে আমার নিজস্ব একটা জায়গা আছে, শুধুমাত্র লিঙ্কিং ভার্বের পরে আমি একাই বসি, আর আমার নিজস্ব জায়গা নেই। আর তিনটা জায়গা আছে যেখানে নাউন বসে, নাউনের আগের শব্দটা আমি হয়ে থাকি। আমি আবার বলছি, অ্যাডজেক্টিভের মূল ধর্ম ইংলিশ সেন্টেন্সে যেখানে নাউন বসে, ঠিক নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ নাউনকে বিশেষায়িত করে। কাজে খুব সহজে বোঝা গেল যে নো যদি অ্যাডজেক্টিভ হয়ে থাকে, তাহলে নো এর পর একটা নাউন থাকতে হবে, কারণ অ্যাডজেক্টিভের ধর্মই হলো তার নাউনের আগে বসে। কাজে তোমরা নোট দিয়ে লিখে রাখতে পারো, নো সর্বদাই নাউনের আগে বসে, আর নট সর্বদাই অ্যাডজেক্টিভের আগে বসে। নট প্লাস অ্যাডজেক্টিভ। ভালো করে বসো, নো নাউনের আগে বসে আর নটটা অ্যাডজেক্টিভের আগে বসে। এবার দুইটা উদাহরণ দেখো। 45 বিসিএস যে কোশ্চেনটা পড়েছিল, তোমরা তো জানো এটি, প্রশ্নটা যদিও এভাবে পড়েছিল, আই হ্যাভ নো অর নট, আই হ্যাভ ড্যাশ, আই হ্যাভ নো ভার্সেস নট নিউজ ফর ইউ। বলো কোনটা উত্তর হবে? তোমার জন্য আমার কাছে কোনো সংবাদ নেই, আই হ্যাভ নো নিউজ, নাকি নট নিউজ ফর ইউ? নো ভার্সেস নট। একটু আগে বলেছে যে নো নাকি নট, ইট বেসিক্যালি ডিপেন্ডস অন এর পরবর্তী যে নাও শব্দটা আছে তার উপরে। যদি নাউন হয়, নাউনের আগে হবে নো। যদি এটি অ্যাডজেক্টিভ হয়, তাহলে হবে নট। এবার বলো নিউজটা কোন পার্টস অফ স্পিচ? স্যার নাউন। নিউজটা নাউন। আই হ্যাভ নো ফ্রেন্ডস, ফ্রেন্ড নাউন। আই হ্যাভ নো মানি, মানি নাউন। হ্যাঁ, আই হ্যাভ নো এনিমি, আমার কোনো শত্রু নেই। আই হ্যাভ নো নিউজ, আমার কোনো সংবাদ নেই। সো নো সর্বদাই নাউনের আগে বসে, কারণ নো যদি অ্যাডজেক্টিভ হয়ে থাকে, তার ধর্মই হলো নাউনকে বিশেষায়িত করা, নাউনের আগে বসে। আচ্ছা, 45 বিসিএস যে প্রশ্নটা ছিল সেটি আই হ্যাভ নো নিউজ ফর ইউ পুরোটা লেখা ছিল, এবং জানতে চাওয়া হয়েছিল এখানে নোটা মূলত কি। আমরা জানি নো পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ বললে এটা অ্যাডজেক্টিভ উত্তর করতাম, কিন্তু যা কিছু অ্যাডজেক্টিভ তা মূলত ডিটারমিনার, এগুলো শেখানো হবে তোমাদের। সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনার হিসেবে কাজ করে। তাহলে আই হ্যাভ নো নিউজ ফর ইউ। তাহলে হি ইজ ড্যাশ ইন্টারেস্টেড ইন মিউজিক। বলো, হি ইজ নো ইন্টারেস্টেড ইন মিউজিক, মোহাম্মদ দিয়াজ, নাকি হি স্যার ইজ নট, নট ইন্টারেস্টেড ইন মিউজিক? নট ইন্টারেস্টেড। সামিউল বলছে নট, বিকজ সে বুঝতে পারছে যে এই মাত্র বললাম যে লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের ধর্ম হলো এদের পরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবেই। তো যেহেতু এখানে লিঙ্কিং ভার্বের পরে দুইটা শব্দ আছে, একটা নট, একটা ইন্টারেস্টেড, দুইটা শব্দ হলে প্রথমটা অ্যাডভার্ব হয় আর দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ হয়। কিন্তু প্রিপোজিশন আসলে আর গোনা যায় না। কখন কখন পার্টস অফ স্পিচ কিভাবে
শব্দগুলো আইডেন্টিফাই করতে হয়। এই টেকনিক আমাদের সিনিয়রদের শেখানো হয়েছে, যারা জানো না ওয়েট ফর দ্য ডিসিশন। এই টাইটেল গুলো আমরা 26 তারিখ থেকে ধারাবাহিক ক্লাস নিব, প্রথম থেকে শুরু করবো আবার। সো হি ইজ নট ইন্টারেস্টেড ইন মিউজিক। অ্যাডভার্ব, অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ নাউন। আরো সহজ করে যদি বলি, নাউনের আগে থাকে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের আগে থাকে অ্যাডভার্ব। তো আশা করি নো এবং নট, আশা করি সবাই পারবে। তাহলে আমার কোনো শত্রু নেই, আই হ্যাভ নো এনিমি নাকি নট এনিমি? নো এনিমি। ঠিক আছে। সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু আইডেন্টিফাই নো ভার্সেস নট। সো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টাইটেল। লুক এট দ্য এক্সাম্পল, ফলোইং এক্সাম্পল। আই হ্যাভ গট নো টাইম টু ওয়েস্ট। অপচয় করার মতো আমার হাতে কোনো সময় নেই। নো টাইম, বিকজ টাইম ইজ এ নাউন, নাউনের আগে নো বসবে। ঠিক আছে। স্মোকিং যদি একটি নাউন হয়ে থাকে, নাউনের আগে নো বসবে। নো স্মোকিং ইন দিস এরিয়া। আবার একটু আগে আমি যেটা লিখলাম সেটা এখানে নটটা লেখা আছে। হ্যাঁ, হি ইজ নট ইন্টারেস্টেড ইন মিউজিক। নট ইজ অ্যান অ্যাডভার্ব হিসেবে অ্যাডজেক্টিভের আগে বসে। সো আশা করবো নো এবং নট এটা তোমরা পারবে। দ্য স্টোর হ্যাজ নো এগ। এগ হলো ডিম, নাউন, নাউনের আগে নো বসছে অ্যাডজেক্টিভ হিসেবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আর এই যে একটা অতিরিক্ত শব্দ এখানে লিখেছে, এটাকে কোনো রুলস হিসেবে দেখায়নি, বাট এটি কনফিউজিং ওয়ার্ড হিসেবে অসংখ্য টিচার একে সাজেস্ট করে। আমি তোমার সাথে একমত। আই অ্যাম এগ্রি উইথ ইউ, এটি একটি ভুল সেন্টেন্স। জাস্ট আই এগ্রি উইথ ইউ, নট আই অ্যাম এগ্রি উইথ ইউ, রাদার রাদার আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, রিমেম্বার। তারপরে যে রুলসটা শিখতে হবে, এটা একটি ইম্পর্টেন্ট রুলস, রুলস নাম্বার 12। রুলস নাম্বার 12, আই এম গোয়িং টু হোম হবে না, আই এম গোয়িং হোম হবে, কিন্তু হোয়াই, এটা একটি ব্যাপার। তো এই যে ছাত্রদের মনে অনেকের মনে প্রশ্ন জাগে সাধারণত, যেমন আই এম গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং টু লন্ডন, আই এম গোয়িং টু ইউএসএ। হ্যাঁ, তো সবসময় স্থানবাচক শব্দের আগে টু যুক্ত প্রিপোজিশন হয়, কারণ নাউনের আগে টু বসে সবসময়। কিন্তু আই এম গোয়িং টু হোম, এটাতে কি প্রবলেম? ভালো করে বোঝো। আমি যদি বলি আমি ঢাকা যাচ্ছি, ট্রান্সলেশন করো, ছাত্ররা বলবে আই এম গোয়িং টু ঢাকা। আমি ঢাকা যাচ্ছি। ঢাকা, দিস ইজ জাস্ট এ নাউন। নাউনের আগে প্রিপোজিশন টু। টু যুক্ত প্রিপোজিশনের কাজ হলো, প্রিপোজিশন একটি ইংলিশ সেন্টেন্সে কেন ব্যবহার করতে হয়? প্রিপোজিশনের কাজ হলো তার পরবর্তী নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ এর সাথে পুরো সেন্টেন্সকে যুক্ত করা। প্রিপোজিশন একটি ইংলিশ সেন্টেন্সে ব্রিজের ন্যায় কাজ করে, প্রায় বলি। ইউ জাস্ট থিঙ্ক প্রিপোজিশন অ্যাজ এ পদ্মা ব্রিজ হিসেবে ভেবে নাও। ঠিক আছে। সো প্রিপোজিশনের কাজ হলো তার পরবর্তী নাউন বা প্রোনাউনের সাথে পুরা সেন্টেন্সকে যুক্ত করা। কাজে যদি প্রিপোজিশনের পরে নাউন নাই থাকে, তাহলে প্রিপোজিশনকে প্রিপোজিশন বলাই যাবে না। নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকতেই হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই, দেখো, আমি বললাম সে খুলনায় বসবাস করে, হি লিভস ইন খুলনা। তাহলে এই যে প্রিপোজিশনের দরকারটা কি? এর পরবর্তী নাউনের সাথে পুরো সেন্টেন্সকে যুক্ত করে। তো সাধারণত টু প্রিপোজিশনটা আমরা কখন ব্যবহার করি? কোন স্থানকে নির্দেশ করতে, কোনো ব্যক্তিকে নির্দেশ করতে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করি। যেমন এই পুরস্কার অমুকের দিকে যাচ্ছে, দিস প্রাইজ গোস টু সামিউল। হ্যাঁ, বা আই এম গোয়িং টু ঢাকা, হি ইজ গোয়িং টু লন্ডন। সব সময় তো টুই হবে, গোয়িং টু লন্ডন, বিকজ লন্ডন জন্মগতভাবে একটি নাউন, এবং নাউনের আগে প্রিপোজিশন বসতে পারে। কিন্তু প্রবলেমটা হলো হোম, হি ইজ গোয়িং টু হোম, সে বাড়ি যাচ্ছে। এটাতে কি সমস্যা? এটাতে সমস্যা হলো যে হোম একটি ইংলিশ সেন্টেন্সে বেসিক্যালি এটি অ্যাডভার্ব। অ্যাডভার্ব যেহেতু এটি, হোম অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে অ্যাডভার্ব বা প্লেস হিসেবে বসছে এখানে। আর হোম যেহেতু অ্যাডভার্ব হিসেবে রোল প্লে করে, ইংলিশ গ্রামারে কখনো অ্যাডভার্বের আগে প্রিপোজিশন বসতে পারে না। দ্যাটস ওয়াই টুটা এখানে ক্রস। কারণ এইটাই ব্যতিক্রম যে আমি কক্সবাজার যাচ্ছি, আই এম গোয়িং টু কক্সবাজার, বা আই এম গোয়িং টু ঢাকা, লন্ডন, হোয়াট এভার এলস, বাট আই এম গোয়িং টু হোম এটা কেটে দিচ্ছি, বিকজ হোম অ্যাডভার্ব হিসেবে রোল প্লে করে। যদি হোম অ্যাডভার্ব হয়ে থাকে, অ্যাডভার্বের আগে তো প্রিপোজিশন বসতে পারে না, প্রিপোজিশন বসবে অনলি বিফোর নাউন। এন্ড দ্যাটস ওয়াই এটি মনে রাখতে হবে, দিস ইজ অ্যান এক্সেপশনাল ওয়ার্ড। আমাদের টাইটেলই কমন মিস্টেক ইন ইংলিশ, আমরা ভুল করে ফেলি।
আমি ইউকে, আমি লন্ডন যাচ্ছি, আমি গোয়িং টু লন্ডন, তাহলে আমি বাড়ি যাচ্ছি, আমি গোয়িং টু ঢাকায় কেন হবে না? আমি স্কুলে যাচ্ছি, আমি গোয়িং টু স্কুল, সব জায়গায় টু হচ্ছে, তাহলে শুধুমাত্র হোমের আগে কেন হচ্ছে না? তাহলে আমরা জানতে পারলাম হোম ইউজড এজ অ্যান অ্যাডভার্ব, সেন্টেন্সে যখন এটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, দো সামটাইমস ইট অলসো প্লে রোল এজ এ নাউন হিসেবে রোল প্লে করে, বাট বেসিক্যালি এই যে এই সেন্টেন্সের শেষে যখন অ্যাডভার্ব বা প্লেস হিসেবে বসে, তখন এখানে টু ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এটা আমি লিখে দিয়েছি, দেখো, আই এম গোয়িং টু হোম, ভুল, আই এম গোয়িং হোম। আই নিড টু গো টু হোম, ভুল, আই নিড টু গো হোম। কারণ হোম এমন একটি শব্দ আমি বলছি, এর আগে কখনো টু প্রিপোজিশন বসবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং মনে থাকবে। এবার দেখো, একটি রুলস ওদের আজকে পড়ানো হয়নি, ওদেরকে আমি সরাসরি কনফিউজিং এই সিঙ্গুলার প্লুরাল নাউনটা নাম্বারটা পড়িয়েছি। হ্যাঁ, এই রুলসটা নিয়ে একটু কথা বলি, রুলস নাম্বার 14। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি রুলস, কনফিউজিং সিঙ্গুলার ভার্সেস প্লুরাল নাম্বার। আগে আমি কয়েকটা বিষয় নিয়ে একটু উদাহরণ দিই, দেখো। আমরা কোনো টপিক পড়াচ্ছি না, যারা মেধাবী ছাত্র তাদের জন্য যে বিষয়গুলো ভুল হয়, সে এরূপ কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি। দেখো তো শব্দটা লেখা ঠিক আছে কিনা সামিউল। ওয়ান ম্যাঙ্গো, কিন্তু ফাইভ হলে ম্যাঙ্গো নাকি Mangoes. ম্যাঙ্গোস? ম্যাঙ্গোস, তাই না? হ্যাঁ, একটা আম, কিন্তু পাঁচটা হলে তো আম। ওয়ান হেড ইজ বেটার দ্যান টু হেড, নাকি টু হেডস? বলো, হেড নাকি হেডস? বুঝতে পারছো কিনা সবাই? ইংলিশ গ্রামারের সাধারণ স্ট্রাকচারটাই হলো, ডিটারমিনারটা যদি সিঙ্গুলার হয়, নাউনটা অবশ্যই সিঙ্গুলার হবে। কেউ কেউ হেডওয়ার্ড বলে, হেডওয়ার্ড সিঙ্গুলার হলে নাউন সিঙ্গুলার, হেডওয়ার্ড প্লুরাল হলে নাউন প্লুরাল। হেডওয়ার্ড সিঙ্গুলার ওয়ান হেড, কিন্তু টু হলে তার হেড না, হেডস। ওয়ান মার্কার, টু হলে, ফাইভ হলে মার্কার্স। দিস ইজ দ্য অ্যাকচুয়াল রুলস। তাহলে এখন প্রশ্ন হলো, ও একজন মহিলা, ওয়ান ওমেন, ওম্যান, যখন টু লিখবো তখন কি করবো বলো, কে বলবে? ওম্যানস, ওমেন, MEN। Women. Women. ও বলছে টু, কিন্তু কেন? একইভাবে ইংলিশে দুটা সেন্টেন্স একটু খেয়াল করো। তাহলে আই হ্যাভ টু, চাইল্ড নাকি চাইল্ডস নাকি চিলড্রেন? চাইল্ড নাকি চাইল্ডস, CHILDS, নাকি চিলড্রেন বলো? মোহাম্মদ রিয়াজ, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাবেয়া বসরি। আই হ্যাভ টু ড্যাশ, চাইল্ড, চাইল্ডস আর চিলড্রেন? Child, sir. কেন ওয়ান হলে চাইল্ড, কিন্তু টু হলে কি চাইল্ড হবে? ওটা তো টু আছে এখানে। আই হ্যাভ টু ড্যাশ, ওয়ান ফ্রেন্ড, কিন্তু টু হলে ফ্রেন্ডস। ওয়ান হলে চাইল্ড, একজন শিশু, কিন্তু দুইজন হলে কি চাইল্ড হবে, নাকি চাইল্ডস নাকি চিলড্রেন হবে? দ্যাটস মাই কোশ্চেন। আমি যতক্ষণ শব্দগুলো লিখলাম, কিছু একটা শেখাতে চাচ্ছিলাম তো। বলো কোনটা হবে? সামিয়া বলতে চাচ্ছে, বলো। চাইল্ডস, চাইল্ডস আর চিলড্রেন, হুইচ ইজ দ্য রাইট ওয়ান? চিলড্রেন। চিলড্রেন। রীতি মাগুরা, কনফিউজড? তাহলে আসলে রুলসটা এমন যে ডিটারমিনারটা যদি প্লুরাল হয়, নাউনটা অবশ্যই প্লুরাল হবে, চাইল্ড হওয়ার কোনো সুযোগ নেই, চাইল্ড সিঙ্গুলার। তো এখন প্রশ্ন হলো, চাইল্ডস কি প্লুরাল নাকি চিলড্রেন প্লুরাল? দ্যাটস মাই কোশ্চেন। যেমনটা বলছিল ম্যান, একজন মানুষ, মোহাম্মদ রিয়াজ খুলনা, ওয়ান ম্যান, কিন্তু দুইজন কি ম্যানস হবে নাকি মেন হবে? টু ম্যান নাকি টু Men. মেন? মেন। কারণ ম্যানের জন্মগত প্লুরাল ফর্ম আছে, যার প্লুরাল ফর্ম আছে, টু হলেও মেন, ফাইভ হলেও মেন, 100 হলেও মেন, 100 জন হলেও মেন। কারণ একের অধিক হলে, ডিটারমিনারটা প্লুরাল হলে নাউনটা প্লুরাল দরকার, যেহেতু ম্যান সিঙ্গুলার, মেন প্লুরাল। কিন্তু ওয়ান মার্কার, মার্কারের কোনো প্লুরাল ফর্ম আছে নাকি? না, টু যার, Na, মার্কার্স। sir. যখন যার প্লুরাল ফর্ম আমাদের জানা নেই, তার সাথে এজ যোগ করে প্লুরাল করতে হয়। ওয়ান মার্কার, টু মার্কার্স। কিন্তু প্রশ্ন হলো, একজন শিশু, ওয়ান চাইল্ড, তখন টু কি চাইল্ডস নাকি চিলড্রেন? দ্যাটস মাই কোশ্চেন।
Children. চিলড্রেন। তাহলে আমরা বুঝতে পারলাম চাইল্ড একটি সিঙ্গুলার নাউন, এর যেহেতু ম্যানের যেমন প্লুরাল ফর্ম আছে মেন, ও ম্যান, উইমেন, চাইল্ড, চিলড্রেন। আচ্ছা, এগুলোকে আমাদের মনে রাখতে হবে। দিস আর কমন মিস্টেক হয়ে থাকে ছাত্রদের। হ্যাঁ, তাহলে টু ও ম্যান না, টু উইমেন। হ্যাঁ, তাহলে বোঝা গেল এই ভুলটা আমরা করে ফেলি, চাইল্ড না লিখে টু চাইল্ডস দেখে উত্তর করে ফেলি। কিন্তু মনে রাখতে হবে যার প্লুরাল ফর্ম আছে জন্মগত ভাবেই, তার সাথে তার এর যোগ করা যাবে না। কাজে আই হ্যাভ টু চাইল্ডস এটি ভুল, কারণ চাইল্ড সিঙ্গুলার নিজস্ব প্লুরাল ফর্মই আছে, সেই প্লুরাল ফর্ম কিন্তু চিলড্রেন্স না, চিলড্রেন। এর যোগ করা যাবে না কিন্তু। এই যে আই হ্যাভ টু চিলড্রেন, তাহলে এভাবে দেখো চাইল্ড সিঙ্গুলার প্লুরাল লেখা আছে, একইভাবে ম্যান মেন, ও ম্যান উইমেন। আশা করবো বিষয়টা বুঝতে পারছি। ও মাই গড, দেয়ার আর লট অফ চাইল্ডস ইন দ্য পার্ক। এ লট অফ মানে অনেকগুলো শিশু আছে, তো চাইল্ডস বলে তো কোনো ইংলিশ ডিকশনারিতে কোনো শব্দ নেই। চাইল্ড হলো সিঙ্গুলার, তার প্লুরাল ফর্মই তো রয়েছে। ইজ ইট ক্লিয়ার নাও সবার কাছে? তাহলে এই ভুলটা জেনারেলি হয়ে থাকে। আর আমরা টেন্সের যে ভুলটা করি, রুলস নাম্বার 13 যেটি তোমরা দেখছো, এই ভুলটা আমরা করে ফেলি সাধারণত, শারমিন সুলতানা, যেটি হলো আমি তোমাকে বুঝতে পারছি। ট্রান্সলেশন কর, আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ। আমি এখন তোমাকে বুঝতে পারছি নাকি আই আন্ডারস্ট্যান্ড ইউ, দ্যাটস দ্য কোশ্চেন। সামিউল, আমি তোমাকে বিশ্বাস করছি, আই এম বিলিভিং ইউ নাকি আই বিলিভ ইউ? I believe you. কিন্তু কেন? আমি এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলছি। হ্যাঁ, আমি তোমাকে বুঝতে পারছি, আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ হবে নাকি আই আন্ডারস্ট্যান্ডিং ইউ? So I understand you. কিন্তু কেন? আমি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং ইউ বলছি, অথচ আমি তোমাকে বুঝতে পারছি চলমান বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তারপরেও সঠিক বাক্য আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং ইউ না হয়ে কেন আই আন্ডারস্ট্যান্ড ইউ হয়? এমন কতগুলো শব্দ আছে যাদের নাকি কন্টিনিউয়াস ফর্ম হয় না। আমি তোমাকে বিশ্বাস করছি, এখন আই এম বিলিভিং ইউ নাকি আই বিলিভ ইউ? সহসা আমি যখন টেন্স পড়াই তখন ইউ মে ফরগেট সামটাইমস দেয়ার আর সাম ভার্বস, কিছু ভার্ব আছে যেটাকে আমরা বলে থাকি ভার্ব অফ পারসেপশন, যে উপলব্ধির বিষয়। এই ভার্বগুলোর সাথে আইএনজি করে কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় না, এটা সাধারণ গ্রামার। তো এমন অসংখ্য ভার্ব আমি টেন্সের শিটে লিখে দিলেও মূলত সবগুলো না জানলেও কয়েকটা শব্দ আমরা অবশ্যই জেনে রাখি। যেমন আমি তোমাকে বিশ্বাস করছি, হ্যাঁ, আই এম বিলিভিং ইউ না হয়ে জাস্ট আই বিলিভ ইউ। হ্যাঁ, আই এম বিলিভিং ইউ না হয়ে কি লিখবে? জাস্ট আই বিলিভ ইউ। অথবা আই ডোন্ট বিলিভ ইউ। তার মানে কিছু ভার্ব আছে যাদের কখনো কন্টিনিউয়াস টেন্সে করা যায় না, তাদেরকে সবসময় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হয়। হয় আমি তোমাকে বিশ্বাস করি অথবা বিশ্বাস করি না। আমি এই বইটা পছন্দ করছি, আই এম লাইকিং দিস বুক নাকি আই লাইক দিস বুক? জাস্ট আই লাইক দিস বুক। তাহলে এমন কি কয়েকটা ভার্বের নাম বলে দিই। আমি এখানে তিনটে ভার্বকে আইডেন্টিফাই করেছি, একটা হলো বিলিভ, একটা হলো লাইক, একটা হলো আন্ডারস্ট্যান্ড। তাহলে আমি তোমাকে বুঝতে পারছি, আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ ভুল। কারেক্ট কোনটা? আই আন্ডারস্ট্যান্ডিং, আমি তোমাকে বুঝতে পারছি। তাহলে লার্নিং কি শিখলাম? শিখলাম বিলিভ একটি ভার্ব, বিশ্বাস করা। লাইক মানে পছন্দ করা। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। এই ভার্ব তিনটির কন্টিনিউয়াস টেন্সে রূপদান করানো যাবে না। অর্থাৎ এই ভার্বগুলো, এই তিনটে ভার্ব করে কখনোই কোনো কন্টিনিউয়াস টেন্সে লেখা যাবে না। এবার হঠাৎ করে একজন সাথে প্রশ্ন করে ফেলছে, তাহলে কি এই ভার্বের সাথে আইএনজি হবে না? হবে। অ্যাজ এ জেরান্ড হিসেবে আইএনজি হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আইএনজি হতে পারে। আমি শুধু বলেছি এই তিনটে ভার্বকে ব্যবহার করে, এদেরকে ব্যবহার করে কোনো কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারবে না। আমি ফুটবল খেলছি, আই এম প্লেইং ফুটবল। আমি তোমাকে বুঝতে পারছি, আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ ভুল। আই আন্ডারস্ট্যান্ড ইউ। কারণ তিনটে ভার্বের রেস্ট্রিকশন দিয়ে দিলাম মোহাম্মদ বিয়াস। কোন তিনটে ভার্ব বলো? বিলিভ, আন্ডারস্ট্যান্ড, লাইক। আরো ভার্ব আছে কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন আমি তোমাকে দেখতে পাচ্ছি, আই এম সিইং ইউ না আই সি ইউ। সি মানে দেখা, হ্যাঁ, লাইক মানে পছন্দ করা, বিলিভ মানে বিশ্বাস করা, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারে। এমন অসংখ্য ভার্ব আছে, বাট দিস ফোর ভার্ব ক্যারি দ্য মোস্ট ইম্পর্টেন্স, বেশি গুরুত্ব ক্যারি করে।
তাহলে ক্যারিটা মোস্ট ইম্পর্টেন্ট নাকি মোস্ট ইম্পর্টেন্স? বলো দেখি। আমি একটি ইংলিশ বলছিলাম, দিস ভার্বস, এই ভার্ব গুলো ক্যারি মানে বহন করে, আমি বেশি লিখলাম না, সাবজেক্ট টাবজেক্ট লিখলাম না, ক্যারি দ্য মোস্ট ইম্পর্টেন্ট নাকি Importance. ইম্পর্টেন্স? কিভাবে নিশ্চিত হলাম? কারণ আমাদের ইংলিশ গ্রামারের যে প্যাটার্ন, আর্টিকেলের পরে যদি দুটো শব্দ হয়, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন দরকার। ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্স নাউন। ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, ডিফারেন্স নাউন। সো আসলে বুঝতেই পারছো যে এটা দিস ইজ এ ল্যাঙ্গুয়েজ। আমার কথা বোঝা যায় কিন্তু শিখতে একটু সময় লাগবে। তাহলে চারটা ভার্ব নিয়ে কথা বলেছি, বলো দেখি ঝুমা খাতুন, কোন চারটা ভার্বের সাথে আইএনজি করে কন্টিনিউয়াস টেন্স হয় না? Sir, believe, like, understand, see. সেই, তার মানে কি আমি কি এটা বলেছি যে এদের সাথে কখনো আইএনজি হবে না? আচ্ছা, আইনজি হতে পারে। আইএনজি হতে পারে, অ্যাজ এ জেরান্ড হিসেবে হতে পারে, অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে হতে পারে, কিন্তু হবে না কখন? কন্টিনিউয়াস টেন্স হিসেবে হবে না। ঠিক আছে? ওকে, এর পরের যে গ্রামারটা আছে আমরা সে বিষয়ে কথা বলি। রুলস নাম্বার 13 দেখলাম, রুলস নাম্বার 14 পড়ালাম, আর রুলস নাম্বার 15 এবং 16টা তোমরা নিজেরা পড়ে নেবে। এটা মূলত 17টা আমি অ্যাডভার্বের লেকচার সেটাই পড়িয়ে দিব, আর 16টা মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা বলা আছে। কিছু শব্দ আছে যাদের পরে আসলে, যেমন লিসেন ইউর প্যারেন্টস, ভুল লিসেন টু ইউর প্যারেন্টস, কারণ লিসেনের পরে প্রিপোজিশন টু বসে। আর যেগুলো আমরা ভুল করি সাধারণত, হ্যাঁ, আমি তাকে যে সোমবারে দেখলাম, আই স হিম, অনেকে বলে অ্যাট মানডে, অনেকে বলে ইন মানডে। আসলে এই যে দিনের আগে সাধারণত অন শব্দটা ব্যবহৃত হয়, স হিম অন মানডে, হ্যাঁ, অন ফ্রাইডে, অন স্যাটারডে, তাই না? দিনের আগে অন বসে, স্পেসিফিক সুনির্দিষ্ট তারিখের আগে অন বসে। হ্যাঁ, অনেকের ধারণা হয় যে 17ই মার্চ আমি তার সাথে সাক্ষাৎ করলাম, অনেকে হয়তো বলবে অন 17th মার্চ, ইন 17th মার্চ, বা অ্যাড বলতে পারে। আসলে রুলস বলছে এই যে স্পেসিফিক বা সুনির্দিষ্ট তারিখের আগে এবং দিনের আগে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসবে অন। এগুলো আমরা ভুল করে ফেলি। আর লিসেনের পরে যেমন টু বসে, ম্যারিড এর পরেও টু বসে। শি ইজ ম্যারিড উইথ এ ডেন্টিস্ট নাকি ম্যারিড টু এ ডেন্টিস্ট? তো অনেকের মনে হবে সে ডেন্টিস্টের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, ম্যারিড উইথ হবে মনে হচ্ছে, কিন্তু নো, শি ইজ ম্যারিড টু এ ডেন্টিস্ট। আর লিসেনের পরে তো টু আগেই বলেছি। ঠিক আছে, সো একইভাবে দেখো এখানে বেশ কিছু প্রিপোজিশন আছে, হাউ টু ইমপ্রুভ ইংলিশ। আচ্ছা, উইল মিট অন 3 PM। এখন খেয়াল করো, আমি কিন্তু সুনির্দিষ্ট তারিখের কথা বলেছি, ঘড়ির কাঁটার সময়ের কথা বলেছি। ঘড়ির কাঁটার সময় যেটা, সেটার ক্ষেত্রে কিন্তু আবার অ্যাড ব্যবহৃত হয়। হ্যাঁ, আমি 10টার সময় তোমার সাথে সাক্ষাৎ করবো, আই শাল মিট উইথ ইউ অ্যাট 10 PM। এটা বলা যাচ্ছে না যে অন 10 PM। তারিখের আগে বসে অন, দিনের আগে বসে অন, কিন্তু সুনির্দিষ্ট ঘড়ির কাঁটার সময়ের আগে অ্যাট প্রিপোজিশন বসে। খেয়াল করো, অ্যাট বসে। এবং এছাড়া আমরা জানি, যেমন শি ইজ ওয়েটিং ইন দা বাস স্টপ, না অ্যাট দা বাস স্টপ। দিক নির্দেশনা বোঝাতে, কোনো দিককে নির্দেশ করতেও অ্যাট প্রিপোজিশন বসে। সো দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, থরলি ইউ উইল হ্যাভ টু স্টাডি। তোমাদেরকে পড়তে হয়, পড়ে পড়ে প্র্যাকটিস করবে। শুধু একটা টাইটেল বাকি আছে, যেটিকে আমরা এই যে ইস আর এভরি, এই দুটো শব্দ, এই দুটো একবারই সিঙ্গুলার, জন্মগতভাবে সিঙ্গুলার ডিটারমিনার, কনফিউজিং ওয়ার্ড হিসেবে রুলস নাম্বার 15টা একটু আমি আলোচনা করে দিচ্ছি। ইস এবং এভরি, এই দুটো হলো সিঙ্গুলার ডিটারমিনার, ঠিক ওয়ানের মতো করে, ইস আর এভরি। বলো তো দেখি সামিউল, ওয়ান বয় নাকি ওয়ান বয়েস? অন বয়। বয়। তাহলে ইজ বয় নাকি ইজ বয়েস? স্যার ইজ, ইজ বয়। বয়। এই জায়গাটা আমরা ভুল করে ফেলি, দেখো। মনে রাখবে ওয়ান যেমন ওয়ান মানে এক, এটা যেমন সিঙ্গুলার ডিটারমিনার। ওয়ান, ইজ এবং এভরি, এই তিনটেই সিঙ্গুলার ডিটারমিনার। ওয়ান মার্কার, ইজ মার্কার, এভরি মার্কার, এগুলো সিঙ্গুলার ডিটারমিনার। ঠিক আছে, কাজেই কোনো স্টুডেন্ট যদি লেখে এভরি স্টুডেন্টস, বাক্যটা ভুল। প্রত্যেক ছাত্রছাত্রী, স্টুডেন্টস লেখা যাবে না, এভরি স্টুডেন্ট, কারণ ডিটারমিনার সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার। অথচ সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্টে আমি একটা শব্দ পড়িয়েছিলাম, এভরি অফ দা, যদি প্রিপোজিশন থাকতো তখন এভরি অফ দা স্টুডেন্টস হতো, ওইটা আলাদা গ্রামার। কিন্তু সরাসরি যদি ইস এবং এভরি ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়, ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয় মানে অ্যাডজেক্টিভ হিসেবে, অবশ্যই এটি সিঙ্গুলার ডিটারমিনার, ঠিক ওয়ানের মতো করে মনে রাখলেই হবে। ওয়ান বয়, ইজ বয়, এভরি বয়, টু বয়েস, থ্রি বয়েস,
তাহলে এই তিনটাকে আমরা সিঙ্গুলার ডিটারমিনার বলে থাকি, ওয়ান ইজ অ্যান্ড এভরি। ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড, ভুলে গেলে চলবে না, কাছে এভরি স্টুডেন্টস ভুল, এভরি স্টুডেন্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে, লাইকস হবে, দ্যাট ইজ স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ তোমরা। তাহলে আমি সংক্ষেপে ধারণা দিতে চেষ্টা করলাম, ডিটেলস পড়ালে কষ্ট হতে পারে, সো এখানে একবারে 17টা রুলস আমি লেকচার সেটা আজকে তোমাদেরকে দিয়ে দিব। এই টাইটেলটা আসলে অনেকেই কনফিউজিং ওয়ার্ড বলে পড়ায়, কিন্তু আমার বিশ্বাস সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ড ঘুরেও এভাবে 17টা এক জায়গায় ইম্পর্টেন্ট করে এক জায়গায় কেউ লিখে রাখেনি তোমাদের জন্য। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের চাকরিতে যেখান থেকে প্রশ্ন পড়ে শুধু ওই টাইটেলটা ফোকাস করতে। একটু লুক এট দ্য গুগল, সেখানে শত শত কনফিউজিং ওয়ার্ড লেখা আছে, কিন্তু এগুলো সব তোমার জানতে হবে না ইনশাল্লাহ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হিউজ স্টাডি করতে হবে। আমি কিছু কমন যেগুলো ছাত্রদের ভুল হয়, এটা কখনো ভেবো না স্যার এখানে যে আপনি 10টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখছেন, এই 10টা কি অল ইন অল, না। আমি এখানে বোঝাতে চেয়েছি মূলত আমরা যে ভুলটা করি, আমার শুক্রবারে জন্মদিন, হ্যাঁ, মাই বার্থডে ইজ ইন ফ্রাইডে নাকি অ্যাট ফ্রাইডে অন ফ্রাইডে, আমি বলতে চাইছি দিনের আগে প্রিপোজিশন সবসময় অন বসে। আবার আমার জন্মদিন 15ই ফেব্রুয়ারি, এই যে 15ই ফেব্রুয়ারি তারিখের আগে ওয়ান প্রিপোজিশন বসে, শুধুমাত্র ঘড়ির কাঁটার সময়ের আগে অ্যাট প্রিপোজিশন বসে। ঠিক আছে, আই শ্যাল মিট উইথ ইউ অ্যাট 3 PM, আমি 3টার সময় তোমার সাথে সাক্ষাৎ করবো। So, এই যে যে জায়গাটাতে ভুল হয়, ওই জায়গাটার কথা আমি ফোকাস করার চেষ্টা করেছি। হ্যাঁ, আর ব্যক্তির সাথে সম্পর্ক বোঝাতে ম্যারিড উইথ মনে হতে পারে যে আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি, বাট বেসিক্যালি শি ইজ ম্যারিড টু এ ডেন্টিস্ট, ওখানে যেমনটা পড়েছে পরীক্ষায় দেখো, অথবা লিসেন টু। তো আশা করি এগুলো কমন মিস্টেক যেগুলো হয় সেগুলো ফোকাস করার চেষ্টা করলাম, তোমরা বাসায় স্টাডি করবে, আশা করি কিছুটা হলেও প্রবলেম আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারছি।